আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বাংলাদেশ থেকে পাচারকৃত অর্থ ফেরত নিয়ে আসা এবং নতুন পাচার ঠেকাতে বিশ্বব্যাংকের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্ক সফরের তৃতীয় দিন বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে এই সহযোগিতা চান তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে জাতীয় নির্বাচন, সংস্কার, বিচার, ভূ রাজনৈতিক ইস্যু এবং রোহিঙ্গা সমস্যা নিয়ে সরকারের অবস্থান তুলে ধরবেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। নিউ ইয়র্ক সফরের তৃতীয় দিন সকালে প্রধান উপদেষ্টা জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন, যেখানে বিশ্ব নেতারাও ছিলেন। আগামী শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, যেখানে গত ১৪ মাসে তার দায়িত্বের সময় বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপের কথা পুরো বিশ্বের সামনে তুলে ধরবেন তিনি। ইলেকশনের প্রিপারেশনটা আমাদের কিরকম, প্লাস হচ্ছে গ্লোবাল যে জিওপলিটিক্যাল যে অনেকগুলো ইস্যু সেগুলো নিয়ে কথা বলবেন। রোহিঙ্গার ইস্যু থাকতে পারে, অনেকগুলো যেগুলো আমরা আমাদের গভর্নমেন্টে যে কাজ, তারপরে ট্রায়ালের বিষয়ে আসবে, রিফর্ম, ট্রায়াল এবং ইলেকশন তো আমাদের তিনটা প্রধান কাজের অন্যতম তিনটা প্রধান কাজ, সেগুলো বিষয়ে আসবে। ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে না, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে, হ্যাঁ, ফেব্রুয়ারির প্রথমার্ধে। পরে প্রধান উপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। একই সাথে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার বিষয়েও আলোচনা হয়। চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে $234 বিলিয়ন শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে, যারা চুরি করে নিয়ে গেছে, তো সেই টাকাটা ফেরানো তার একটা বড় একটা প্রায়োরিটি। সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন। আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাংক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিজ আছে, তারা এগুলো ব্যাপারে হেল্প করে। প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্কে আসা রাজনৈতিক নেতাদের সাথে বিমানবন্দরে অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, মার্কিন প্রশাসনের যথাযথ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জানানো হয়েছে। তাদের ৫ জনই আমাদের সাথে আসার কথা ছিল এবং সেইখান থেকে আমরা ঢাকা থেকে ওই বিষয়ে আমরা প্রিপারেশন নিয়েছি এবং সেই অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের কাছে তাদের লিস্টও গিয়েছে, কিন্তু একটা ভিসা সংক্রান্ত একটা জটিলতার কারণে ওই দিক দিয়ে আসছে। হ্যাঁ, ফলে যেটা হয়েছে যে ওই দিকে আমাদের প্রিপারেশনটা হতে ছিল না, কমিউনিকেশন কিছু গ্যাপ হয়েছে, এগুলো নিয়ে আমরা দেখছি। এর বাইরে প্রধান উপদেষ্টা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানী, বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের সাথে পৃথক বৈঠক করেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। নভেম্বরের মধ্যে শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে প্লট জালিয়াতির ৬ মামলার রায় হওয়ার আশা করছেন দুদক চেয়ারম্যান আব্দুল মোমেন। হাইকোর্টের আদেশে আটকে যাওয়া টিলিপ সিদ্দিকের মামলা সচলের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। টিআইবি এবং দুদকের মধ্যে সমঝোতা স্মারকসই অনুষ্ঠানে এসব কথা জানান দুদক চেয়ারম্যান। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। রাজধানীর দুদক কার্যালয়ে পারস্পরিক সহযোগিতা, তথ্য বিনিময় ও যৌথ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাথে দুর্নীতি দমন কমিশনের ৫ বছর মেয়াদী সমঝোতা স্মারক সই হয়। অনুষ্ঠান শেষে দুদক চেয়ারম্যান জানান, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলার সাক্ষ্য নেওয়া চলছে। রায় হতে পারে নভেম্বরের মধ্যেই। সাবেক প্রধানমন্ত্রী এবং তার পরিবারবর্গ নিয়ে যে মামলা, সেই মামলার আমাদের ৬টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে, মানে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। এই মামলাটার একটা নিষ্পত্তি হোক, আপনারা যেমন চান আমরাও সেটা চাই। দুদককে দুর্নীতিমুক্ত করার প্রতি জোর দিয়ে আব্দুল মোমেন বলেন, নিজেরা দুর্নীতিতে যুক্ত থাকলে অন্যদের প্রশ্ন করার নৈতিক অবস্থান থাকে না। আগের মামলাও এখনো আছে, আমি অস্বীকার করছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি যত তাড়াতাড়ি সম্ভব এগুলি কমিয়ে নিয়ে আসা। প্রাতিষ্ঠানিক কর্মদক্ষতার সীমাবদ্ধতার স্বীকার করে দুদক চেয়ারম্যান জানান, ঝুলে থাকা মামলাগুলোর তদন্তের ব্যাপারে কাজ চলছে। বাংলাদেশ এবং আমাদের মিডিয়া। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।
রাজনৈতিকভাবে পরাস্ত একটি দল দেশ ধ্বংস করে পালিয়ে গেলেও বিদেশের মাটিতে তাদের কর্মী সমর্থকরা ধ্বংসাত্মক কাজে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর আওয়ামী লীগের সঙ্গে কোনো আঁতাত নেই জানিয়ে খোলস বদলকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইফতেখার রেজার রিপোর্ট। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে আমির খসরু মাহমুদ বলেন, বিদেশে গিয়ে চিকিৎসা গ্রহণ বন্ধ করতে চিকিৎসকদের দেশের চিকিৎসা খাতে ভূমিকা রাখতে হবে। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, তো ওনাদের সমর্থকরা তো এই ধরনের কাজের বাইরে তার কিছু করার নাই। আপাতত গণতন্ত্রেই বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরো ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে। এদিকে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পিরোজপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রিজভী আহমেদ। আওয়ামী লীগের দুর্নীতি অপকর্মের বিচার হলে নিউ ইয়র্কে ফ্যাসিবাদের দোসররা এমন কর্মকাণ্ডের সাহস পেত না। অন্তর্বর্তীকালীন সরকার যার প্রতি সকল গণতান্ত্রিক শক্তি সমর্থন জানিয়েছে, তারা যদি আজকে আরো বেশি দক্ষতা প্রদর্শন করতেন, তাহলে নিউ ইয়র্কে যে ঘটনাটি ঘটেছে সেখানে ফ্যাসিবাদের দোসররা যে কর্মকাণ্ড করেছে এটা সাহস হতো না। আওয়ামী লীগের সাথে কোনো আতাত নেই। আওয়ামী লীগের সাথে যারা তাকে সহযোগিতা করেছে তাদের জন্য খোলস খুলে নতুনভাবে আত্মপ্রকাশ করতে না পারে, আমাদেরকে সেই দিকটাই দেখতে হবে। দুর্নীতি দমন কমিশনকে অথর্ব প্রতিষ্ঠান মন্তব্য করে তিনি বলেন, এখনও লুটেরাদের কোনো অর্থ ফেরত আনতে পারেনি তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশে আর কোনো রাজনীতি করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে সুনামগঞ্জে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংশগ্রহণে এদেশে আর কোনো নির্বাচন হবে না উল্লেখ করে সার্জিস বলেন, দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং তা বহাল থাকবে। পৃথিবীর কোথাও বিপ্লবী এবং পরাজিত ফ্যাসিস্ট একসাথে রাজনীতি করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। আমি এসেছি আজকে এবং আমাদের শুধু বিএনপিকে নয়, পুরো বাংলাদেশে যারা আগামীতে রাজনীতি করতে চান, আমরা স্পষ্ট করে বলি, ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো রাজনীতি চলবে না। এক, ভারতের আশীর্বাদ পুষ্ট হয়ে বাংলাদেশে কেউ ক্ষমতা আসতে পারবে না। আজকে থেকে 2 বছর আগে বিএনপি জামায়াত ইসলামকে নিয়ে এভাবে আওয়ামী লীগ টিটকারি করতো, ছোট করতো। যারাই করেছে তাদের পরিণতি আগামীর বাংলাদেশের রাজনীতিতে ভালো হবে না। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য 115টি প্রতীক তফসিলে সংরক্ষণ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকায় রাখা হয়নি জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রত্যাশিত শাপলা প্রতীক। দলটির প্রাথমিক আবেদনে থাকা প্রতীক মোবাইল এবং কলম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকায় স্থান পেয়েছে জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক। তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৌকা প্রতীক। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য পাওয়া গেছে। প্রজ্ঞাপনে বলা হয়, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার 1972-এর আর্টিকেল 94-এ প্রদত্ত ক্ষমতা বলে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এ সংশোধনী এনেছে নির্বাচন কমিশন। তালিকায় নিবন্ধিত 51 রাজনৈতিক দলের 51 প্রতীক ছাড়া অন্যগুলো থেকে নতুন দলগুলোর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এদিকে তফসিলে শাপলার প্রতীক অন্তর্ভুক্ত করতে আবারও নির্বাচন কমিশনে আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দুর্গাপূজার সামনে রেখে পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানিমূলক তৎপরতা বাড়তে পারে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। জাতীয় নির্বাচনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানান উপদেষ্টা। দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জড়িতদের গ্রেফতার করা হলেও কোনো কোনো ক্ষেত্রে তারা জামিন পেয়ে বেরিয়ে যাচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। কিছু সমস্যা আছে, ওই ব্যাপারে কিছু আলোচনা করা, তারপরে
প্রথম দিকটা কিন্তু আমাকে পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর দিত, আপনারা কিন্তু এটা কাউন্টার করায়, আপনারা সত্যি খবরটা দেওয়ায় কিন্তু এখন কিন্তু তাদের সংখ্যা কমে গেছে। বাট এই পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা আগে যেই ভূমিকাটা পালন করছেন এবার ওইভাবে করবেন এবং তাদের কাউন্টার করবেন এবং জনগণ যেন সত্যি ঘটনাটা পায় ওইটার ব্যবস্থা করবেন। গ্যাস বিদ্যুৎ সংকট এবং বিদেশি ক্রেতাদের অর্ডার না থাকায় আশুলিয়ায় নাসা গ্রুপের 16টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের প্রতিবাদে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে 15 জন আহত হয়। কারখানা কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার কলকারখানা এবং প্রতিষ্ঠান অধিদপ্তরে আয়োজিত ত্রিপক্ষীয় সভায় বিদ্যুৎ গ্যাস সংকট এবং বায়ারের অর্ডার না থাকায় আগামী 25শে সেপ্টেম্বর থেকে কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। চুক্তি অনুযায়ী শ্রমিকদের অগাস্ট মাসের বেতন 15 অক্টোবরের মধ্যে, সেপ্টেম্বর মাসের বেতন 30 অক্টোবরের মধ্যে এবং অন্যান্য পাওনা 30 নভেম্বরের মধ্যে পরিশোধ করার আশ্বাস দেওয়া হয়। তবে শ্রমিকরা তাদের পাওনা পরিশোধের দাবিতে সকালে বাইপাইল আবদুল্লাপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল এবং জলকামান ব্যবহার করে। সংঘর্ষে 4 পুলিশ সহ আহত হয়েছে 15 জন। সাংবাদিকদের ওয়েজ বোর্ড শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, মালিকপক্ষের সদিচ্ছার অভাবেই এতদিন বাস্তবায়ন হয়নি নবম ওয়েজ বোর্ড। বিকেলে তথ্য ভবনের সংবাদপত্র মজুরি বোর্ড গঠন এবং সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ 2025 খসড়া সংক্রান্ত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আলোচনায় সাংবাদিক সংগঠনের নেতা, তথ্য মন্ত্রণালয় এবং শ্রম মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বাসসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় উঠে আসে সাংবাদিকদের নিরাপত্তা, মামলা, জরিমানা, বেতন সহ নানা বিষয়। সাংবাদিকদের সুরক্ষায় যে কোনো উদ্যোগ নিতে রাজি তথ্য মন্ত্রণালয় উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন, দুই পক্ষের সদিচ্ছা ছাড়া সমাধান অসম্ভব। এ সময় মালিক এবং সাংবাদিক উভয় পক্ষের পরিকল্পনা, প্রস্তাবনা এবং পক্ষে বিপক্ষে যুক্তি খণ্ডনের জন্য 10 দিনের সময় দেন তিনি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।